আজকের গল্প অশরীরীর টহলদার। লেখক সুধীন্দ্র সরকার। রাম রাম বলতে বলতে রামবিলাস রাইফেল হাতে ঠকঠক করে কাঁপতে লাগলো। ট্রিগারে আঙ্গুল রেখেও টিপতে পারল না। হাতের আঙ্গুল তখন আয়ত্তে ছিল না, ভয়ে কাঠ হয়ে গেছে। শিবশরণ কোনো রকম ঢোক গিলে বলল, পাকাটা ভূতটা আবার এসেছে। রামবিলাস ঘাড় নেড়ে সমর্থন জানালো, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বের করতে পারল না। ওর নিষ্পলক দৃষ্টি সামনে প্রসারিত। রামবিলাস আর শিবশরণের ডিউটি পাহারা দেওয়া। রেলওয়ে প্রোটেকশন ফোর্স, সংক্ষেপে আরপিএফ এর সেপাই তারা। টিকিয়াপাড়া ঢোকার মুখে একটা টিনের ঘুমটি ঘরে বসে থাকে ওরা। মাঝে মাঝে আবার টহলেও বেড়ায়। অবাঞ্ছিত কোনো লোককে তো রেলিয়ার্ডে ঢুকতে দেওয়া যায় না, উপরন্তু চোরের উপদ্রব সামলায়। একদিন ভূত ভূত বলতে বলতে রামবিলাস হঠাৎই জ্ঞান হারালো। রামবিলাসকে হঠাৎ ধূপ করে পড়ে যেতে দেখে থতমত খেয়ে গেল শিবশরণ। কি করবে কিছুই ভেবে পেল না সে। কয়েক মুহূর্ত থমকে দাঁড়িয়ে থেকে কি যেন চিন্তা করল। তারপর তড়িঘড়ি জুড়িদারকে কাঁধে চাপিয়ে ছুটল অফিসের দিকে। মাসখানেক আগের কথা। সন্ধ্যা থেকে মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছিল সেদিন। রামবিলাস আর শিবশরণ বসেছিল পাহারা দিতে। 9:30 বাজতেই গোরক্ষপুর এক্সপ্রেসের খালি গাড়ি ইয়ার্ড থেকে বেরিয়ে গেল হাওড়া স্টেশনের দিকে। সেদিন কোনো চোর-টোরের উপদ্রব ছিল না। আসলে ওদের দুজনকে চোরেরা চেনে। ওদের চোখের আড়ালে চুরি করা সহজসাধ্য নয়। তাই জন্য আরপিএফ ইন্সপেক্টর মিস্টার সমাজপতি ওদের জন্য রাতের ডিউটি বেঁধে দিয়েছিলেন। ওরা অবশ্য আপত্তি জানায়নি, কারণ রাতের ডিউটিতে মাইনে ছাড়াও বাড়তি টাকা বরাদ্দ আছে। হাত ঘড়িতে চোখ রাখল শিবশরণ। তখন ঠিক রাত 10টা। মোগলসরাই প্যাসেঞ্জার ট্রেনটা ঘড়ঘড় করতে করতে বেরিয়ে গেল রেলিয়ার্ড ছেড়ে। থ্রু সিগন্যাল ছিল বলে ঝিল সাইডিং এর কাছে ট্রেনটা আজ দাঁড়ালো না। শিবশরণ বলল, রামবিলাস হইনি বানা। রামবিলাসও ঘাড় নেড়ে খাকি প্যান্টের পকেট থেকে টিনের একটা চ্যাপ্টা ডিব্বা বার করল। সবেই দোক্তাপাতা ছিঁড়তে শুরু করেছিল, এমন সময় শিবশরণ তড়াক করে উঠে দাঁড়ালো। একটা চোর গাড়ি থেকে ব্যাটারি ফেলছে রে। বলেই শিবশরণ রাইফেল তুলে ছুটল ধীমে গতিতে চলা মোগলসরাই প্যাসেঞ্জারের দিকে। রামবিলাসও হাতে দোক্তা চুন ঝেড়ে পিছন নিল ওর। এদিকে চোরটা ততক্ষণে গাড়ির সেল বক্স থেকে একটা ব্যাটারি মাথায় চাপিয়ে ছুটতে শুরু করলো ফ্লাইওভারের দিকে। এই ফ্লাইওভার লাইন দিয়ে গুডস ট্রেন যায়। ফ্লাইওভারের ওপাশে আগে চলত হাওড়া আমতা ন্যারো গেজের মার্টিন ট্রেন, তবে এখন সেটা চলে না, বন্ধ হয়ে গেছে অনেকদিন আগেই। তর্স হয়েছিল না শিবশরণের। ছুটতে ছুটতে দাঁড়ালো। সেফটি ক্যাচ তুলে চোখ রাখলো রাইফেলের মাছিতে, কিন্তু ট্রিগার আর টিপতে হলো না তার আগেই দুরন্ত গতিতে ছুটে আসা মেচেদা লোকাল ঝাঁপিয়ে পড়ল চোরটার গায়ে। ইস বলে চোখ বন্ধ করে ফেলল শিবশরণ। কাট গিয়া বলতে বলতে রামবিলাস দৌড়ে গেল। শিবশরণও রাইফেলের সেফটি ক্যাচ লক করে ছুটল পেছনে।
টর্চের আলোতে ওরা দেখলো চোরটার 2 পাই মেচেদা লোকালের চাকাতে কেটে গেছে। ব্যাটারিটা ভেঙে টুকরো টুকরো হয়ে ছিটকে আছে চারিপাশে। ঝুঁকে দেখলো রামবিলাস, গালের কষ বেয়ে রক্ত পড়ছিল চোরটার। দেহে প্রাণের কোনোই চিহ্ন ছিল না। সেই ঘটনার পর থেকে শিবশরণ আর রামবিলাস প্রায় দেখতে পেত রাতের অন্ধকারে একটা ছায়া মূর্তিকে, যে মাথায় ব্যাটারি চাপিয়ে লাইনের ধারে ঘোরাফেরা করত। ছায়া মূর্তিটার হাঁটুর নিচ থেকে পায়ের অংশ ছিল না। রামবিলাসের যখন জ্ঞান ফিরল, সে চারিদিকে চোখ বোলালো। দেখল অফিসের ভেতরে একটা বেঞ্চিতে শুয়ে আছে সে, আর ওর মুখের ওপর ঝুঁকে রয়েছে শিবশরণ। শিবশরণ জিজ্ঞেস করল, এখন একটু ভালো লাগছে তো? বলে রামবিলাস ঘাড় নাড়ালো। শিবশরণ ফের বলল, আগেও তো 3বার পা কাটা ভূতটাকে দেখেছিলিস, কই তখন তো আর জ্ঞান হারাসনি? রামবিলাস কোনো কথা বলল না, বেঞ্চিতে উঠে বসল। ইন্সপেক্টর সমাজপতি বললেন, তোমরা যদি ভূতের ভয় পিছিয়ে যাও তাহলে তো চোরেদের পোয়া বাড়ো। আর তাছাড়া রামবিলাসের অজ্ঞান হয়ে যাওয়ার খবরটা ছড়িয়ে পড়লে অন্য কোনো সিপাহীও রাতে আর ডিউটি করতে সাহস পাবে না। বেশ কিছুক্ষণ মাথা নিচু করে বসেছিল রামবিলাস। শিবশরণ রামবিলাসের পিঠে একটা ঝাঁকুনি দিয়ে বলল, চল ঘুমটিতে চল, ডিউটি অফ হতে এখনো ঢের দেরি। রাইফেলটা কাঁধে চাপালো শিবশরণ। রামবিলাসও নিঃশব্দে অনুসরণ করলো তাকে। রামবিলাস আর শিবশরণ এখনো সেই রাতের ডিউটিতেই বহাল। এর মধ্যে বেশ কয়েকবার সেই পা কাটা ভূতটাকে দেখেছিল বটে, কিন্তু কেউই আর ভয় টয় পায়নি। ব্যাপারটা ওদের যেন গা সওয়া হয়ে গেছিল। এমনিভাবে 6 মাস কেটে যাওয়ার পর হঠাৎ একটা ফায়ারিং কেসের ঘটনা ঘটল ঠিক ওই একই জায়গায়। এবারে একসঙ্গে দুটো চোর মারা গেল রাইফেলের গুলিতে। ইদানিং রেলিয়ার্ড সংলগ্ন এলাকায় চোরের উপদ্রব বেড়ে যাওয়াতে সেন্ট্রাল রিজার্ভ ফোর্সকে পাহারার কাজে লাগানো হয়েছিল। ওদের সঙ্গে রামবিলাস আর শিবশরণ ছিল গাইড হিসেবে। চোর কখন আসে, কি চুরি করে ইত্যাদি জানানো ছিল তাদের কাজ। বস্তুত ওদের দুজনের কর্মদক্ষতায় রিজার্ভ ফোর্সের সিপাহীরা দাগি দুটো চোরকে বামাল সমেত গুলি করে মেরে ফেলতে সফল হয়েছিল। হই হই পড়ে গেছিল আরপিএফ মহলে। রেলওয়ে পুরস্কৃত করল রামবিলাস আর শিবশরণকে। পরপর 3 জন দাগি চোরের মৃত্যুতে রেলের মাল চুরি বন্ধ হয়ে গেল বেশ কিছু দিনের জন্য। এদিকে চোর মহলে জল্পনা কল্পনার শেষ নেই। ওরা সাময়িক চুরি বন্ধ করলো ঠিকই, কিন্তু তলে তলে ফন্দি আটতে লাগলো কি করে আরপিএফদের জব্দ করা যায়। শুরু হলো আর এক নতুন বিপদ। ইন্সপেক্টর সমাজপতিও চিন্তিত, কারণ রামবিলাস আর শিবশরণের মতো সাহসী সেপাইও রাতের ডিউটি নিতে সাহস পাচ্ছিল না। বাড়তি টাকা ওরা চায় না, চায় নিরাপত্তা। চোরেদের সিদ্ধান্তের কথা অফিসে ইনফর্মার মারফত পৌঁছেছিল বটে, কিন্তু ওরা দুজন চোরের ভয় নয়, মাঝরাতে ভূতের উপদ্রব দারুণভাবে বৃদ্ধি পেয়েছিল বলে ডিউটি করতে চাইছিল না। পরপর কয়েকটা রাত ওরা দেখেছিল ভয়ঙ্কর এক দৃশ্য। ফ্লাইওভারের মালগাড়ি লাইনের পাশে সেই পা কাটা অশরীরী মূর্তির সঙ্গে আরও নতুন দুটো ছায়ামূর্তি এসে যোগ দিয়েছিল। রাতের অন্ধকার ফুঁড়ে মাঝে মাঝে অশরীরী 3টে তাণ্ডব শুরু করত। কখনো মনে হতো ওরা দল বেঁধে রেলের মাল চুরি করছে, কখনো ট্রেনের পাশে ছুটাছুটি করছে, কখনো কখনো তো আবার শিবশরণ রামবিলাসদের লক্ষ্য করে লাইনের পাথর ছুঁড়তেও তারা কসুর করতো না।
সেন্ট্রাল রিজার্ভ ফোর্সের একজন সিপাই 3 রাউন্ড গুলি ছুঁড়েছিল একদিন, কিন্তু কোনো মৃতদেহই খুঁজে পাওয়া যায়নি। ঘটনা শুনে ইন্সপেক্টর বললেন, তোমরা আরো কটা দিন নাইট ডিউটি করো, দেখি তারপর আমি কি করতে পারি। ডিউটি অফ করে কোয়ার্টারে ফেরার পথে শিবশরণ রামবিলাসকে জিজ্ঞেস করল, আগে ছিল একটা, এখন আবার 3টে, ব্যাপার কি বলতো? ব্যাপার আর কি? রামবিলাস রাম নাম জপতে জপতে বলল, অপঘাতে মরলে তো লোকে ভূত হয়েই ঘোরাফেরা করে। ঠিকই বলেছিস, প্রথমটা কাটা পড়ে, পরের দুটো গুলিতে। শিবশরণ ঘাড় নেড়ে সায় দেয়। উফ, কি ভয়ঙ্কর! মরার পরেও মানুষ স্বভাব চরিত্র পাল্টাতে পারছে না। সত্যিই তাই, নইলে মরে কেউ ফের চুরি করতে আসবে কেন? মায়া কাটাতে পারেনি বলেই তো। রামবিলাস মনে মনে এবার ঠিক করে ফেলল, শিবশরণ যাই বলুক, এবার এই ছুটিতে দেশে যাওয়ার সময় গয়ায় নেমে মৃত চোর 3টের উদ্দেশ্যে পিণ্ডদান করে আসবে। রাত তখন 3টে। ঘুমটি ঘরে বসে একটু ঝিমুনি আসছিল রামবিলাসের। রাইফেলটা কোলের ওপর রেখে ঢুলছিল সে। 4 জন রিজার্ভ ফোর্সের সিপাইকে নিয়ে শিবশরণ বেরিয়েছিল টহলে। রামবিলাস বিশ্রাম নিচ্ছিল দেখে তাকে ডাকেনি। ঘুমটি ঘরে রামবিলাস একা। জনমানব শূন্য টিকিয়াপাড়া রেলিয়ার্ডের বাড়তি ট্রেনের বগিগুলো নিশ্চলভাবে দাঁড়িয়ে। হঠাৎ রামবিলাসকে চমকে দিয়ে বিকট একটা শব্দ হলো বিস্ফোরণের। ধরপড় করে দাঁড়িয়ে পড়ল সে। চকিতেই রাইফেল হাতে বেরিয়ে এলো ঘুমটির বাইরে। এদিকে ওদিকে তাকিয়ে সে দেখল শিবশরণ বা রিজার্ভ ফোর্সের সিপাই কোথাও দেখতে পেল না। কয়েক পা এগোতেই আচমকা ভয়ে বুকটা কেঁপে উঠল ওর। দেখল পরিত্যক্ত মার্টিন লাইনের ওপাশ থেকে ফ্লাইওভারের ব্রিজ ডিঙিয়ে 3টে আবছা ছায়ামূর্তি ছুটে আসছে ওর দিকে। 3 জনের মধ্যে একজনের হাঁটুর নিচ থেকে আর পায়ের বাকি অংশ নেই। পা কাটা ছায়ামূর্তি যেন বাতাসে ভেসে আসছিল, আর ওর 2 হাত ধরে আসছিল অন্য 2 জন। পা দুটো এবার ভারী হয়ে এলো রামবিলাসের। এমনভাবে এক নিঃসহায় অবস্থার মধ্যে আগে কোনোদিন সে পড়েনি। রাইফেল তুলে দ্বিধাগ্রস্তভাবে শূন্যে গুলি ছুড়ল 1 রাউন্ড। তবে আশ্চর্যের ব্যাপার, গুলির শব্দের সঙ্গে ছায়ামূর্তি 3টে যেন হাওয়ায় কোথায় যেন মিলিয়ে গেল। কিংকর্তব্য বিমূঢ় রামবিলাস দাঁড়িয়ে রইল নিশ্চল হয়ে। ঠিক তখনই হৈ হৈ শব্দে স্তম্ভিত ফিরে পেয়ে রামবিলাস যে দৃশ্য দেখল তার জন্য ও প্রস্তুত ছিল না। রিজার্ভ ফোর্সের 2 জন সিপাই শিবশরণের রক্তাক্ত মৃতদেহ পাজাকল করে যেন বয়ে আনছে। পিছনে ছুটে আসছে বাকি আরো 2 জন সিপাই। বুকটা টনটন করে উঠল তার। শিবশরণের মাথাটা বোমার আঘাতে ফেটে চৌচির। একটু আগেই যে শব্দে রামবিলাসের ঝিমুনি ভেঙেছিল, সেই শব্দের পরিণতি যে এত মর্মান্তিক তা ভেবেই পাচ্ছিল না। দীর্ঘদিনের কর্মজীবনের সঙ্গীকে এভাবে হারালো ভেবে হাউ হাউ করে সে কেঁদে উঠল। অ্যাম্বুলেন্সে তোলা হলো শিবশরণের লাশ। শিবশরণের দুর্ঘটনাজনিত মৃত্যু রামবিলাসের মনে ভীষণভাবে আঘাত করেছিল। এ কথাটা ইন্সপেক্টর অনুভব করেছিল বলেই রাতের ডিউটির বদলে রামবিলাস এখন 10টা 5টার ডিউটি করে, ইন্সপেক্টরের খাস সেপাই। কিন্তু বর্তমানে রাতের ডিউটিতে যারা বহাল তাদের অভিজ্ঞতা আরও অভিনব, অবিশ্বাস্য এবং বিস্ময়কর।
শিবশরণের মৃত্যুর পর অশরীরী সেই 3 ছায়ামূর্তি কর্পূরের মতো হঠাৎই উবে গিয়েছিল, আর একটা রাতের জন্য কেউ তাদেরকে দেখতে পায়নি। তবে আশ্চর্যের কথা এই যে ঠিক ওই একই জায়গায় ওরা এখন দেখতে পায় এক নতুন ছায়ামূর্তিকে, যে কিনা সকলেরই চেনা। রাইফেল কাঁধে টহলদার সেই ছায়ামূর্তি শিবশরণের। মাঝরাতে সিপাহীরা দেখতে পায় শিবশরণের অশরীরী আত্মাকে ঘাড় গুজে লাইনের ধারে টহল দিতে। তবে কারোর ক্ষতি সে করে না, বরং রাতের ডিউটি এখন অনেক নিশ্চিন্ত এবং নিরুদ্বিগ্ন। শিবশরণের ভূত। প্রথম দিন ঘটনাটা শুনে চমকে উঠেছিল রামবিলাস। ওর মনে পড়েছিল শিবশরণের কথা। মরার পরেও মানুষ স্বভাব চরিত্রই পাল্টাতে পারে না। ইন্সপেক্টর সমাজপতিও তাকে সান্ত্বনা দিয়েছিলেন। মৃত্যুর পরেও শিবশরণ বোধহয় কর্তব্যনিষ্ঠার কথা বলেনি, যেমন বলেনি চোর 3টে। চোরগুলোর মনে মৃত্যুর পরেও শিবশরণের ভীতি রয়ে গেছে, তার জন্যই ভয়ে এখন তারা বেপাত্তা হয়ে গেছে। ইন্সপেক্টরের কথা শুনে বোকার মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল রামবিলাস। বিড়বিড় করছিল নিজের মনে। ছুটিতে দেশে যাওয়ার পথে গয়ায় ওকে নামতেই হবে, অন্তত শিবশরণের আত্মার শান্তির জন্য। ভূতের গল্প শুনতে আমরা সবাই ভালোবাসি, তাই যদি আজকের গল্পটা ভালো লেগে থাকে আর এরকমই বিভিন্ন রকম ভূতের গল্প তোমরা শুনতে চাও, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আজকের গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা ছোট্ট লাইক অন্তত করে দিও আর কমেন্ট করে আমাকে জানিও। ধন্যবাদ।